পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের ৩১ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথ ৩৬ ঘন্টা ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এর বিস্তারিত ঘটনা গা শিউরে ওঠার মতো ও হৃদয়কে কাঁপিয়ে তোলার মতো। বলা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা সেমিনার রুমে হয়েছে। তবে এই ভিডিও শেষে এমন কিছু রেকর্ডিং আপনাদেরকে শোনাবো যেটা শোনার পর উপলব্ধি করা যায় আদৌ ঘটনাটা সেমিনার রুমে হয়নি, বরং ডক্টরদের রুমের মধ্যে এই ঘটনা হয়েছে। অর্থাৎ নাইট শেষে ডক্টরদের থাকার জন্য একটি করে রুমের ব্যবস্থা থাকে, আর সেই রুমে 2 থেকে 4 জন করে ডক্টরের থাকার ব্যবস্থা থাকে। অনুমান করা হচ্ছে তাকে রুমের মধ্যে ধর্ষণ করে হত্যা করে পরবর্তীতে সেমিনার রুমে নিয়ে এসে ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়েছে। মৌমিতাকে যে 2 জন হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন নারী তারই কলিগ। একটা মেয়ে হয়েও সে কিভাবে নিজের নারী বন্ধুর সঙ্গে এমনটা করতে পারল? একটা শরীর, 18 থেকে 20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে তার শরীরে। আপনি একবার কল্পনা করে দেখুন, একটা সুস্থ মহিলার কতক্ষণ গলা চেপে রাখলে তার চোখের জলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে। মৌমিতার উপর নির্যাতন চলাকালীন যে 2 জন তার হাত ধরে রেখেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। একজন কাছের বন্ধু হয়েও কিভাবে নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগের মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের মুখের দিকে তাকিয়েছিল। চোখের ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। ময়না তদন্তের রিপোর্টে দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে। অ্যান্টিমর্টে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণে রক্তপাতে হাইমেন ফেটে যায়। গভীর ক্ষতের প্রমাণ মিলেছে। 150 গ্রাম দেহরস ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য। তরুণীর বুকে আঘাত দেওয়া হয়েছে, শ্বাসরোধ করে দম বন্ধ করে দেওয়া হয়েছে। থাইরয়েড হাড়ে নির্যাতন করার চিহ্ন পাওয়া গিয়েছে। আঙুলের নখ ডিএনএ স্যাম্পল টেস্ট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে গলা টিপে ধরে ওই তরুণী চিকিৎসককে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশ দাবি খুন ধর্ষণের আগে প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়েছে এবং অধিক বল প্রয়োগ করা হয়েছে নির্যাতিতা মৌমিতা দেবনাথের উপর। কোন আঘাত কিভাবে হয়েছে তারই ইঙ্গিত রয়েছে রিপোর্টে। এমনকি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছিল নির্যাতিতা। অনেকটা সময় ধস্তাধস্তি হয়েছিল। ঘটনাস্থলে মৌমিতার যে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারই প্রমাণ মিলেছে ময়নাতদন্তে। অভিযুক্তর হাত এবং মুখের মধ্যে দাগ মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে নির্যাতিতা তরুণীর কোথায় কিভাবে ক্ষত হয়েছিল। চোখের ক্ষত ভাঙা চশমার কাঁচে ঘটেছে। সঞ্জয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রতিরোধ করেছিলেন ওই চিকিৎসক। প্রবল ধস্তাধস্তিতে চশমার কাঁচ ভেঙে যায়। কাঁচ ভেঙে যাওয়ার কারণে চোখের মধ্যে ক্ষত এবং রক্ত বেরিয়ে আসে। মাথায় আঘাত রয়েছে কারণ ধস্তাধস্তির সময় নির্যাতিতার মুখ চেপে ধরে দেওয়ালের মধ্যে তার মাথা ঠুকে দেওয়া হয়েছিল। এমন নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে আরজিকর মেডিকেল কলেজ। মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পানিহাটি বিধানসভার নাটাঘর অম্বিকা মুখার্জি রোড সিআর পার্কের এলাকার বাসিন্দা। আরজিকর হসপিটালের আরও একজন যুবতী ডক্টরের কল রেকর্ড ভাইরাল হয়েছে। আমি এটা নিশ্চিত যে এই কল রেকর্ড শোনার পর এই ধর্ষণ কাণ্ডের অনেক রহস্য আপনার কাছে খোলাসা হয়ে যাবে। তাই অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই এই কল রেকর্ডটি সম্পূর্ণ শুনবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আরজিকর? হ্যাঁ, আরজিকর থেকে বেরোবো। হ্যাঁ, তো বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অবধি পেশেন্ট দেখেছে, ঠিক আছে? রাত্রি 2টো? রাত্রি 2টো, ঠিক আছে। 2টো অবধি পেশেন্ট দেখেছে। দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4 জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে মানে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে, আচ্ছা, বুঝতে পেরেছিস? তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা। মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে? হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই, ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টরস রুমে।
ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে, ওই বডিটাকে ডক্টরস রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিদিটাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে, এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে? তো কেউ কি শুনতে পায়নি? কেউ শুনতে পায়নি। ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভায়োলেন্ট হয়, বুঝতে পেরেছিস? তারপরে আবার কি, যে 4 জন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না? তাই তো, তারা কেন আসছে না? তোমার ওই দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম। আচ্ছা। আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল তো। আমার তো 3 দিন নাইট থাকে, 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট। বুধবার রাতে ঘটনাটা ঘটেছে, আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে, ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আরজি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ, ওর আমার তলাটা নেই, কিন্তু ওর থেকে ও থাকে 4তলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার রুমটা, ঠিক আছে? কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আরজিগরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টরস রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ, নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব, দিস ইজ এ ইম্পসিবল, পুরোপুরি গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিল, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে মানে হিসেব মতো যা বুঝছি, মানে তোমার কথাতে, ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেবি জড়িত। এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে 4 জনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলতে। দেখ, বড় বড় কোম্পানিতেও তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয় তো। এখানেও সেরকম কিছু একটা হয়েছে। যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস? তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটা। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে। আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে। তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকেও কোর্টে গেছিল সবাই। তারপরে তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে? ওর এতটা ক্ষমতাই হয় না, ও অত রাত্রে কি করতে যাবে? ও অত রাত্রে ওখানে কি করতে যাবে? ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে, তো পেশেন্ট নিয়ে যখন গেছে, দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। এরকম কিছু কি, তাও কিছু নয়, শুধু গেছে, দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম, এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক 2 দিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে, ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না, সুসাইড করেনি, এটা
রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। বুঝতে পারলি, এখানে বিশাল বড় একটা গেম চলছে। আর যে ওর উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 একদম। আমি তোকে কি বললাম, শোন, তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট বাড়বে, তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে। মানে ওরকম টাইপের কিছু বলছো? এরকমই টাইপের কিছু একটা ছিল। আইদার খুব রাফ, মানে খুব রাগ, খুব মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল। শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, ওর আমি শুনেছি এটা, ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না। মানে একটা মৃত্যু কতটা, মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে। বুঝতে পেরেছিস? মানে কি বলতো, যদি ধরা পড়ে না, উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না। আর এই যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে। মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পার্ম বেরিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট 150 গ্রাম স্পার্ম, মানে বুঝতে পারছিস? নট এ ক্যালকুলেটেড, মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে রেপ। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, তার কাজের জায়গাতেই সেফ নয়। শোন দেখ, বড় বড় কোম্পানিতে কি হয়, রুমের ভেতরে এগুলো হয়, মানে ধর রুমের ভেতরে হলো, যেমন কল সেন্টারে হয়, নাইট শিফটে হয়, এইগুলো একসেপ্টেবল। বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া, আরজিকর বলে না, যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু ঠিক আছে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে। তুই জানিস না, মানে ওয়ার্ডে দেখ, কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম ভায়োলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, তাই কি না? সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দেন, সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে। আর তুই জানিস না, দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে। ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে, মানে বডি বার করো আর পোড়াও। 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই, মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা। তারপরে তুই ভাব, যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে, তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো? নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে, ধরা পড়েছে, ফাঁসি হয়েছে কি জেল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট তোর কি বলে এনকাউন্টার করতে? মানে কি, সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে, একদম স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে। আর আমরা সেটা মানবো না, আমরা সেটা হতেই দেব না। তাতে যদি চাকরি মানে আরজিকরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি, সিল করে দেওয়া হোক, আরজিকর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে। এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে। এবার তুই একটা কথা বল, যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না, আমরা কিছু মানতে পারছি না, 7 দিন ধরে বার করতে পারছে না, তাহলে সেটা 2-3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না? তাই কি না? তারপরে দেখ, পিডব্লিউডি ওটা লো পোস্টের মানুষ, মানে যারা ভাঙচুর করে, মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে। এবার পিডব্লিউডির নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে। ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে। অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ার্ডটাকে ভাঙতে হলো? সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো। কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে? একটাই কারণ, যে মেয়েটি মারা গেছে ঠিক আছে, কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে, এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে, তার কি কোনো প্রতিবাদ নেই?
তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল। তুই ধর চাকরি ছেড়ে আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই, প্রাইভেটেও তো তাই একই কোথাও না, অবস্থা, একদম একদম। প্রাইভেটেও একই অবস্থা। তুই কোনো চায়ের দোকান খুলে বসবি, অনার্সশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে, হাজার ছেলেরা টিজ করে, তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে? আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ এ প্রবলেম সলভ? পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে? জানি না, আই ডোন্ট নো, মানে আমরা প্রচুর ক্ষেপে আছি, প্রচুর, মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তুই ভেবে চল কি এটা সলভ হবে না। আমরা মানে বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো, কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না। আর তোমাকে তো আমি ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না, এবার তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি। আর আমার তার পরের দিনই ভোরবেলা ডিউটি, তা আমি খুব সাবধানে থাকিস, আর খুব বলো না, সাবধানে না না, থাকিস। হ্যাঁ তাই তো, এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই। কি বলবো বল, কিছু বলার নেই। দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে, সোজা কথা, একদম তাই কিনা বল? বাবার এত পুঁজি নেই যে বসে বসে খাবো, ঠিক আছে? সেই মেন্টালিটিও নেই, পুঁজি যদিও থাকে মেন্টালিটিও নেই। হ্যাঁ, বাবার পুঁজিতে খাবে। এবার একটা কথা তুই বল, চাকরিটা কোথায় গিয়ে করবো তুই একটা বল? কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল? ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাড়িতে থেকে 7টার মধ্যে ঢুকে যাও, দিদিকে তো ধরো অনেক রাত অব্দি 9টা 10টা অব্দি ল্যাবে থাকতেই হয় না। এবার তুই কি করবি বল, কি করবি? বলো তো, এখন কিছু করার আছে? দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে, ছেলে আছে মেয়ে আছে, তুই কাকে বারণ করবি? তুই কাকে বিশ্বাস করবি? তুই বল, তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে, তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি? না, একদমই। আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবি বল। এবার তুই বল, খাবারটা যে খাবি, তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বললো একটু একটু খা, যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের শিখে এসেছি, যেটা হ্যাঁ স্বাভাবিক, এটা সবাই এটা তো স্বাভাবিক। তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ, তুই আমাকে বল।